আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আমি আজকে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে তার যে স্যাম্পল কোশ্চেন আছে বা নমুনা প্রশ্ন আছে সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে, প্র্যাকটিস করবে। যেহেতু বিষয়টা তোমাদের নতুন, এর আগে তোমরা মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করেছিলে, এবার তোমরা সরাসরি পরীক্ষা অংশগ্রহণ করবে। সো তোমাদের পরীক্ষাটা কয় ঘন্টার হবে? 3 ঘন্টা। ফুল মার্কস থাকবে 100। এখানে প্রশ্নটা অনেক ধরনের আছে। আগের ক্লাসে আমি তোমাদের মান বন্টনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি দেখাবো যে তোমরা কিভাবে এই প্রশ্নটাতে প্রস্তুতি নেবে, কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে। সেখানে তোমাদের কয়েকটি পার্টে প্রশ্নটা ভাগ করে দেওয়া আছে। পার্ট এ, এখানে আছে রিডিং অংশ। রিডিং অংশে কি থাকবে? প্রথমেই তোমাদের একটি প্যাসেজ থাকবে। সো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি গল্প দেওয়া আছে, সেই গল্পটা পড়ে তোমরা নিচে যে উত্তরগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা উত্তর করবে। যে কাজটি দেওয়া থাকবে সেটি তোমরা করবে। সেখানে যেটা দেওয়া আছে এ নাম্বারে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে বিকল্পগুলো থেকে একটি সঠিক, মানে সবচাইতে বেস্ট মানে ভালো, যেটা একেবারেই সঠিক। কিছু থাকে যে একটু কাছাকাছি থাকে, সেটা নয়, যেটা একেবারে সঠিক সেটাই তুমি লিখবে। তো এখানে প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখবে? প্রশ্নের অ্যান্সার লিখবে তোমরা এ নাম্বার দিবে, দিয়ে এখানে রোমান সংখ্যা আই দিবে, দেওয়ার পরে তোমার এটা ছোট হাতের এ বি সি ডি দেওয়া আছে। এই চারটার ভিতরে যেটি সঠিক হবে সেই নাম্বারটা দিবে। পুরো প্রশ্ন তোমাকে এখানে তোলা লাগবে না। সো এইভাবে তোমরা অ্যান্সারটা করবে, তাহলে খুব দ্রুতই তোমাদের অ্যান্সারটা শেষ হয়ে যাবে এবং তোমরা অনেক লিখতে পারবে, কেননা এই প্রশ্নটা অনেক বড়। আর আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্রশ্নটি তোমরা স্কুল থেকে হোক অথবা ইন্টারনেট থেকে হোক তোমরা নিয়ে এটা তোমাদের পড়ার টেবিলে রেখে দেবে, কেননা প্রশ্নটা অনেক বড়। এই প্রশ্নটা তোমাদের এই কয়টা মাস রিভিশন দিতে হবে বারবার। এই প্রশ্নটা তোমাদের আসবে না, এই ধরনেরই কিন্তু প্রশ্ন হবে, মানে হুবহু তোমার এই প্রশ্নগুলো না এসে যেখানে যেমন আছে তেমন আসবে। যেমন এখানে বি নাম্বারে কি আছে, রাইট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কি করতে হবে? তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। কোথা থেকে? ওপরের যে গল্পটি আছে সেই গল্পের উপরে ভিত্তি করে। সো এখানে শুধু তোমরা এ নাম্বার দিয়ে অ্যান্সার লিখবা, কোনো প্রশ্ন এখানে উঠাবে না। এরপরে নেক্সট দেখো, নাম্বার 2তে আরেকটি আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট আ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। সো এখানে যেটি আছে সেটা তোমরা কি করবে? অ্যান্সার করবে। প্রথমে এটাকে পড়বে, তারপরে কি করবে? ছোট হাতের এ দিয়ে দেওয়া আছে, রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। সেখানে ট্রু ফলস আছে, সত্য অথবা মিথ্যা, আর যদি মিথ্যা হয় তাহলে তুমি সঠিক অ্যান্সারটা লিখবে। এখানেও 5টি দেওয়া আছে। প্রথমে যদি সঠিক হবে সেটা লিখবে কি? ট্রু। আর যেটা ফলস হবে সেটা ফলস লিখে কমা দিয়ে গিভ দ্য কারেক্ট অ্যান্সার লিখে সমান চিহ্ন দিয়ে তোমরা যেটা সঠিক হবে সেই অ্যান্সারটা লিখে দিবে। নেক্সট বি নাম্বারে কি আছে আমরা দেখে নিই, রিড দ্য টেক্সট এগেইন। এই টেক্সট তোমাকে আবার মনে পড়তে বলছে, এন্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ এন্ড উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি। সো এ কলামে আছে থিংস মানে বিষয়, এবং বি কলামে আছে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য সমূহ। সো এই বিষয়গুলো তোমাদের তাহলে এই কলামে লেখা আছে কি, আর বি কলামে কি আছে সেটা কি করতে হবে? ম্যাচ করতে হবে। টেক্সটটা তোমরা আবার পড়বে, পড়ার পর এটি ম্যাচ করবে। নিশ্চয় বুঝতে পারছো যে দেখো এই পর্যন্ত আসলাম, আমাদের কিন্তু 2 নাম্বার কোশ্চেন ছিল, বাট দেখো সাব অপশন। সাব মানে কি? অধীনে। এই 2 এর অধীনে কিন্তু আবার দুটো আছে, এ বি সি ডি, এ বি দুটো আছে এভাবে কিন্তু, এবং সি আছে, 3টা আছে। এখানে কি করতে হবে? 3 নাম্বারে বা সি নাম্বারে, রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস। তুমি নিজস্ব শব্দ ব্যবহার করে সামারি লিখবে। Then following points must be mentioned in writing your summary. সামারিটি তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া ছিল কিভাবে লিখতে হবে। আমি আমার চ্যানেলে ভিডিওগুলো সব দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিলে তোমাদের প্রিপারেশন আরো ভালো হবে। সেখানে সামারি লিখতে যে বিষয়গুলো তুমি ফোকাস করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, যেমন মেইন অর্ডার থাকবে, তোমার নিজস্ব ওয়ার্ড থাকবে, এটি ছোট হতে হবে, এবং অর্থটা কিন্তু যেন একদম অরিজিনাল হয়, যেন অর্থের যে প্যাসেজ আছে সেটা যেন অন্য অর্থ হয়ে না যায়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে।
এখন নাম্বার 3 তে কি আছে দেখি আমরা। হিয়ার ইজ আ পার্ট অফ দ্য পোয়েম। সে এখানে একটা কবিতার অংশ দেওয়া আছে। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি বিশি শেলি। পার্সি বিশি শেলি কর্তৃক একটি কবিতা, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। সো এই কবিতার একটু অংশ দেওয়া আছে। সো তোমাদের কি করতে হবে, রিড অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোরস ইউজড ইন দ্য পোয়েম। এই কবিতায় যে মেটাফোর ব্যবহৃত হয়েছে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইউজ দ্য ফলোইং টেবল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। আর এর জন্য একটা টেবিল আছে, সেটি কমপ্লিট করতে হবে। সো তোমাদের এখানে কবিতা থাকবে একটা, সেই কবিতা থেকে তোমাকে যেটা বলবে সেটা বের করতে হবে। এই কবিতাতে বলা হয়েছে মেটাফোরস, এখন তোমাদের অন্য কিছু বের করতে বলতে পারে। সো তোমাদের টেক্সট বুকে যে বিষয়গুলো দেওয়া আছে, সিমিলি, মেটাফোর, এই বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে খেয়াল করবে। সেখানে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। এবং আমি চেষ্টা করব পরবর্তীতে স্পেশালি মেটাফোরস নিয়ে ভিডিও দেওয়ার জন্য। সো তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি ভিডিওগুলো দিলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর এই গ্রিডেই কিন্তু তোমাদের সেই কাজটি করতে হবে। লাইন অফ দ্য পোয়েম, এখানে কবিতার লাইন উঠাতে হবে। কম্পেয়ারিং পারসন থিং, তুলনীয় বিষয়বস্তু বা পারসন এখানে থাকবে। মেটাফোর, কম্পেয়ার টু, মেটাফোরের তুলনা করা হয়েছে। রিজন টু ইউজ দ্য মেটাফোর, তোমরা এই ধরনের একটা গ্রিড কিন্তু তোমাদের টেক্সট বুকে করেছিলে। সো এখানে কি উদ্দেশ্যে মেটাফোরটি ব্যবহার করা হয়েছে সেটি লিখতে হবে। সেই গ্রিডটা তোমাদের পূরণ করতে হবে। আর এরই মাঝে তোমাদের শেষ হয়ে যাচ্ছে পার্ট এ এর রিডিং অংশ। খেয়াল করো, আমি তোমাদের কিন্তু এই জন্যই প্রশ্নটা কাছে রাখতে বলছি যে কতগুলো প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসলে, তারপরেই কিন্তু পার্ট এ তোমাদের শেষ হলো। এখন শুরু হচ্ছে তোমাদের পার্ট বি, গ্রামার 30 মার্কস। এখানে কিন্তু নাম্বারটি যথেষ্ট, তোমাদের 30 নাম্বারের গ্রামার থাকবে। গ্রামারে তোমাদের ভালো করতে হলে বেসিক গ্রামারের বিষয়গুলো তোমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে। আমার অনেকগুলো এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। এবং তোমাদের এই প্রশ্ন অনুযায়ী পরবর্তী স্টেপে স্পেসিফিক এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও দেব ইনশাল্লাহ। 4 নম্বরে কি বলছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। এই টেক্সট তোমরা পড়বে, পড়ার পরে এখানে কোহেসিভের 5টি যে ডিভাইস আছে এর ভিতরে ব্যবহৃত হয়েছে সেই বিষয়গুলো তোমরা খুঁজে বের করবে। and analyze the purpose of using them in the sentences, এবং ওই সেন্টেন্সে কোন উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছে সেটিকে বিশ্লেষণ করতে হবে। use the table below to complete the activity, এখানে তোমাদের টেবিল দেওয়া আছে, সেই কাজটি কমপ্লিট করার জন্য এটা নির্দিষ্টভাবে তোমাদের টেক্সট বুকে কোহেসিভ রাইটিং কোহেসিভলি বলে একটি এক্সপেরিয়েন্সই আছে, সেটা অনুযায়ী তোমরা এখানে খুব ইজিলি পেরে যাবে। এটাও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা একেবারে নতুন আমার চ্যানেলে ঢুকবে, আরিফাস ইংলিশ ক্লাসরুম ঢোকার পরে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে যেয়ে তুমি 9 এর দরকার 9 এ ক্লিক করবে, 8 এর দরকার 8 এ ক্লিক করবে। অন্যান্য ক্লাসও দেওয়া আছে, সেখান থেকে তুমি ইজিলি এগুলো পেয়ে যাবে। সো তোমার কাজটা হচ্ছে এই গ্রিডে তুমি কোহেসিভ ডিভাইস এখানে লিখবে এবং সেগুলো কোন উদ্দেশ্যে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে সেটি লিখবে। নেক্সট নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্মের ভার্বের ব্যবহারটা কিন্তু এখানে আসছে। আমি এই ভিডিওটিও আমার চ্যানেলে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি রাইট ফর্ম ভার্বের, সেটাও দেখে নেবে তোমরা সেখান থেকে। সো এখানে কি করতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব মূলত হচ্ছে ভার্বের সঠিক গঠন বা ভার্বের সঠিক রূপ। সো টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকলে, টেন্স পারলে তোমরা এটা ইজিলি পেরে যাবে। নেক্সট নাম্বার 6, হিয়ার ইজ আ স্টোরি অফ মারিয়া। এখানে মারিয়ার একটি গল্প আছে। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, এই গল্পে কিছু গ্যাপ আছে বা শূন্যস্থান আছে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্বস। এখানে নন ফিনিট ভার্বস ব্যবহার করে এর মধ্যে আছে জিরান, পার্টিসিপলস এন্ড ইনফিনিটিভ। এই তোমাদের এই গ্যাপটি পূরণ করতে হবে। সো এখানে কয়েকটি গ্যাপ দেওয়া আছে যেগুলো তোমরা পূরণ করবে। কি কি ব্যবহার করবে, নন ফিনিট ভার্ব ব্যবহার করবে। Number 7, read the following sentences and identify time adverbials. এখানে সময় নির্দেশক টাইম অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস মূলত অ্যাকচুয়ালি যে ভার্ব কিভাবে কাজটি করে, এখানে সময়টা দেওয়া আছে, সেই সময়টি তোমাদের আগে সেন্টেন্সে চিহ্নিত করতে বলছে। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইট, এবং প্রত্যেকটার জন্য কিন্তু একটা কি করতে হবে, নতুন একটা বাক্য তোমাকে লিখতে হবে সেই অ্যাডভার্বটা ব্যবহার করে। সো মূল কথা হচ্ছে এখানে কিছু অ্যাডভার্বিয়াল দেওয়া আছে টাইম, সেটি তুমি খুঁজে বের করবে, তারপরে সেগুলো দিয়ে আরো তুমি নতুন সেন্টেন্স মেক করবে। সো এখানে তোমাদের শেষ হচ্ছে
পার্ট বি গ্রামার অংশ। এখন আসছে পার্ট সি রাইটিং অংশ। রাইটিং অংশে কি কি থাকবে তোমাদের? ফর কোয়েশ্চেন 8 to 10 learners should strictly follow the textbook to develop their writing on different issues. সো টেক্সট বুকে তোমাদেরকে খুব কঠোরভাবে অনুসরণ করতে বলা হচ্ছে, যে তোমাদের যে বিষয়ে লেখাটা টেক্সট বুকে আছে সেই বিষয়টা ভালো করে পড়তে। একটু ক্লিয়ার করি, সে বিষয় বলতে যে অভিজ্ঞতায় তোমাদের যে বিষয়ে লেখার কিছু আছে, প্যাসেজ আছে বা এসে আছে, প্যারাগ্রাফ আছে, সেই বিষয়গুলো তোমরা ওখানে ভালো করে করবে। সেখান থেকে একই ধরনের প্রশ্ন হবে, কিন্তু শুধু বোর্ড বই থেকে হুবহু সেই প্যাসেজটি তুলে দেওয়া যাবে না। 8 নাম্বার কি বলছে দেখো, a reputed social service organization named Green Friends is willing to appoint some skilled and qualified guardians for their ongoing project. They want eligible and sensible co-mates with SSC and 2 years of working experience in this field who will facilitate and support all aspects of gardening in the project. সো এখানে তোমাকে বলা হচ্ছে যে লোক নেবে কোন বিষয়ে সেটি। এখন এই বিষয়ে তোমাকে কি করতে হবে? ইফ ইউ থিঙ্ক ইউ আর আ সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, রাইট আ সিভি ফর দ্য পোস্ট। তুমি যদি এই পোস্টের জন্য নিজেকে একজন যোগ্য এবং উপযুক্ত মনে করো, সুইটেবল মানে উপযুক্ত, কোয়ালিফাইড মানে যোগ্য, তাহলে তুমি একজন প্রার্থী হিসেবে, ক্যান্ডিডেট মানে প্রার্থী, সিভি লিখবে একটি। সো সিভি লিখতে গেলে কি করতে হবে? তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সিভিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, যে একটা সিভি লিখলে তুমি 1000টা সিভি লিখতে পারবে, টোটাল দেওয়া আছে। প্লিজ সেখান থেকে কাইন্ডলি দেখে নেবে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবে। যেটা দেওয়া আছে সেটি অনুযায়ী বারবার লিখবে, পড়বে, তাহলে তুমি নিজেই কিন্তু একটা সিভি লিখতে পারবে। নাম্বার 9, রিড দ্য স্টোরি বিলো। নিচের গল্পটি পড়ো। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি। এই গল্পটির একটি আনুমানিক নাম দেওয়ার বা বিষয়বস্তু দেওয়ার চেষ্টা করো। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। তারপরে যে বিষয়গুলো আছে বা কাজগুলো আছে সেগুলো শেষ করো। সো এখানে কি করতে হবে? নাও রাইট আ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন 150। এখানে তোমার 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। কারণটা এখানে প্যারাগ্রাফের নাম কি দেওয়া আছে দেখো, দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে যে বাল্য বিবাহ হয় তার কারণ এবং তার যে খারাপ প্রভাব সেটি সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে। আর লেখার ক্ষেত্রে তুমি কি কি খেয়াল করবে? এই যেখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন, এই 4টা প্রশ্নের অ্যান্সার দিলে কিন্তু তোমার অ্যান্সারটা, এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। সেখানে হচ্ছে একটি প্যারাগ্রাফ। নাম্বার 10, সাপোজ ইউ আর রাতুল। মনে করো তুমি রাতুল। ইউ হ্যাভ বিন shortlisted in the creative writing category of the National Education Week competition in this year. In this case, you will need to forwarding a letter. So তোমায় একটা কি বলা হচ্ছে? লেটার লিখতে বলা হচ্ছে এখানে। আচ্ছা, সেই লেটারটা কোন ধরনের সেটা আমরা একটু দেখে নিই। Now write an application oblique a letter to the head teacher of your school asking for a forwarding letter. So একটা forwarding letter লেখার জন্য তোমাকে এখানে হেড টিচারও হতে পারে, তোমার একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে। আচ্ছা, your writing must include the basic criteria of a formal letter. তোমাকে তো এখানে বলে দেওয়া হয়েছে মাস্ট, অবশ্যই তোমার এই লেখাটা কি হবে? ইনক্লুড থাকতে হবে একটা ফর্মাল লেটার লেখার যে বিষয়বস্তু থাকে সেটার উপরে ভিত্তি করে। সো এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিভাবে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা করবে সেটি। সো এটি ছিল তোমাদের স্যাম্পল কোশ্চেন। এই স্যাম্পল কোশ্চেনে কিন্তু তোমাকে ভালো প্রিপারেশন রাখতে হবে, কোথায় তুমি কি লিখবে সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। সো আজকে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন হবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবং অ্যান্সার কি লিখতে হবে সেটাও বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটাতেও তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবে, সেখানে থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।